5 কোটি হিন্দুর প্রাণের তীর্থস্থান মাদারীপুরের জলা কদমবাড়ি। মাদারীপুর জেলার রাজৌরে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম তীর্থস্থান। প্রতি বছর 13 জ্যৈষ্ঠ তাছাড়া প্রতি সপ্তাহের মঙ্গলবার এখানে বসে পাগল ভক্তদের মিলন মেলা। তুমি সুন্দর বলে তাই তো সাজালে সাজালে মানব বাগান। তুমি সুন্দর বলে তাই তো সাজালে সাজালে মানব বাগান। তুমি স্রষ্টা করেছো সৃষ্টি পাগল, তুমি স্রষ্টা। গণেশ পাগলের সান্নিধ্য পেতে এখানে তখন আরতি চলে দিনরাত। সংসার জীবনের নানা সমস্যার সমাধান ও পরলৌকিক পথ সুগম করতে এখানে প্রার্থনা চলে দিনভর। ল্যাংটা পাগল কিভাবে কোটি কোটি ভক্তদের সাধনার দেব হয়ে উঠেছেন, পাশাপাশি তার নামে তৈরি হয়েছে বিশাল তীর্থভূমি, আমি সেই ইতিহাস তুলে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। আপনাদের সঙ্গে আছি আমি কমল সরকার, দেখতে থাকুন পুরো ভিডিওটি। আমরা এখন আছি বাংলাদেশের সর্ববৃহৎ তীর্থস্থান। হয়তোবা অনেকে এই বিষয়ে দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু বাংলাদেশে যত হিন্দুদের তীর্থস্থান আছে আমার দেখা মতে এটাই সবচেয়ে বৃহত্তম তীর্থভূমি। আয়তনের পরিপ্রেক্ষিতে বলতেছি, আমি অন্য কোনো ইতিহাস ঐতিহ্য অন্য কোনো পরিপ্রেক্ষিতে আমি বলতেছি না। এখানে আমরা দেখা পেয়েছি এক অলৌকিক বট গাছের, যার নাম কামনা বাসনা বট গাছ। বন্ধুরা, আমরা আছি এখন কদমবাড়ি ধামের একটা বট গাছ, এটার নাম হচ্ছে কামনা বাসনা বট গাছ। কামনা বাসনা বট গাছ নামার একটাই কারণ, এখানে মানত করলে প্রায় পূরণ হয়। আমি নিজে এখানে একবার মানত করেছি, আমার আশা অর্থাৎ আমার মানত যে উদ্দেশ্যে মানত করেছি সেটা পূরণ হয়। আমি এর জন্যই একবার দেখতে আসছি, তখন এরকম ছিল না। আমি তখন দেখছি এখানে হিন্দু মুসলমান মানে সবাই সব শেষে সবাই এখানে এসে মানত করে। আমি কিন্তু এর সাক্ষী, যদিও আমি সেই ভিডিওগুলা আমি আপনাদের দেখাতে পারবো না, কারণ তখন আমার এই উদ্দেশ্যে ভিডিও করা ছিল না। দেখেন এই বট গাছটার এত লতা, কোনো বট গাছে দেখবেন না এত লতা আছে, আর এটা শুধু মানত করার জন্যই এত লতা। মাত্র 17 কি 18 বছরের বট গাছ। আমরা জানি বট গাছ যদি অতি পুরনো হয় তখন সেখানে লতা জন্মে, অর্থাৎ মাটির দিকে এক প্রকার গুল্ম জাতীয় অর্থাৎ লতা, এগুলা বট গাছ থেকে বের হয়। কিন্তু এইটা যে বট গাছ মাত্র 18 বছর বয়স, তারপরে এখানে দেখেন এত লতা, অর্থাৎ মানত করার উদ্দেশ্যেই মনে হয় লতাগুলো বের হয়েছে। আর দেখেন এর সুতার মানে এমনভাবে এত মানত পূরণ হয়েছে, এর কোনো শেষ নেই। লক্ষ লক্ষ সুতা, এত সুতা, অর্থাৎ যতগুলো সুতা ততগুলো মানত পূরণ হয়েছে। আশা করি আপনারা এখানে কারো যদি কোনো মনের বাসনা থাকে, এখানে এসে যদি পবিত্র মনে সুতা বাঁধতে পারেন, আপনাদের সবারই মনের আশা পূরণ হবে, এতটুকু নিশ্চিত আমি অন্তত দিতে পারি। বন্ধুরা, এটা হচ্ছে কদমবাড়ি ধামের শ্মশান কালীবাড়ির মন্দির, অর্থাৎ এখানে পাতাল মন্দিরও আছে। এটা পাতাল মন্দির না, শ্মশান কালীবাড়ি পাতাল মন্দির, ঠিক আছে। এই মূর্তির উচ্চতা কত দেখা, মূর্তির উচ্চতা কত, মানে উঁচু কতটুকু, কয় হাত বলতে পারেন না আপনি? এই সে পূজারি, আপনার নাম কি? নিত্য মন্ডল। এখানে নিত্য বাড়ি কোথায়, আপনার বাড়ি কোথায়? বাড়ির এখানে কতদিন যাবত পূজা করেন? 4 বছর যাবত।
দেখেন এই মন্দিরটা, অর্থাৎ মৃত্যুর পরে মানুষ যখন নরকে যায় তখন কি শাস্তি হয়, তখন নরকে এভাবে তাকে বলি দেওয়া হয়, ঠিক এই বিষয়টাই ফুটিয়ে তোলার জন্য এখানে প্রতীক হিসাবে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। এখানে মূলত ওটা হচ্ছে মা কালীর মূর্তি, এটা হচ্ছে গিয়া সেই নরকের যাত্রার পরে যা হয় সেইটা দেখানো হয়েছে। কি সুন্দর ছায়া, গরমে একবারে হাঁপিয়ে গেছি। অর্থাৎ তীর্থস্থানের রোদে রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে গরমে একেবারে ছানা ভরা অবস্থা, কিন্তু এখন এই বটগাছের নিচে এসে একটা অমায়িক শান্তি। মনে হয় যেন এই শান্তি ঘরে বসে ফ্যান চালিয়েও পাওয়া যায় না, এসির বাতাসেও নেই। দেখেন কত বড় বটগাছ, অর্থাৎ বটগাছটি মনে হয় যেন জন্মই হয়েছে শুধু ছায়া দেওয়ার জন্য। অর্থাৎ আমরা দেখি বিভিন্ন গাছ তার শাখা প্রশাখা উঁচুতে যায়, বটগাছগুলো ছোট। অর্থাৎ তীর্থস্থান হয়েছে খুব বেশি দিন না, 1980 সালের দিকে শুরু হয়। অর্থাৎ এই বটগাছগুলো 18 থেকে 20 বছর, সর্বোচ্চ 30 বছরের উপরে এখানে কোনো বটগাছই নেই, কিন্তু বটগাছগুলো দেখেন কত বড় হয়েছে, এবং সেই বটগাছগুলো মনে হয় যেন শুধু ছায়া দেওয়ার জন্য এখানে জন্ম নিয়েছে। শুধুমাত্র বাংলাদেশেই নয়, এই তীর্থস্থানের সুনাম ছড়িয়ে পড়েছে এই দেশ ছাড়িয়ে ভারতেও। প্রতি বছর ভারত থেকে কয়েক লক্ষ লোক ঘুরতে আসে এই পবিত্র ভূমিতে। দাদাদের ঠিকানা কোথায়? ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে আসছেন? ইন্ডিয়ার কোথায় থাকেন আপনারা? আমরা কাকদ্বীপ নাম শুনেছেন? কাকদ্বীপ নাম শুনেছি। কাকদ্বীপ থেকে আরো নিচে নামখানা। এখানে আপনারা কোথায় আসছেন? এখানে আমার বাপের ভাইরা থাকে। ভাইরা থাকে, ঠিক আছে। সেইখান থেকে ওইখানের মানুষ আসলে এই গণেশ পাগলের আশ্রম কত দূর ঢুকছে না? ওরা ওইখান থেকে তো মেলায় আসে, অনেকেই আসে। মেলায় আসে তো কত মানুষ আসে? আনুমানিক অনেক মানুষ আসে। হ্যাঁ, এমনি এখানে একটা মানুষের জন্য একটা বটগাছ আছে, মানত করলে পূরণ হয় একেবারে। আমি নিজেও আমার মানত মনের বাসনা পূরণ হয়েছে। আপনারা কোনো মনের বাসনা থাকলে মানে সুতা টুতা বেঁধে যাইতে পারেন। দাদার নাম কি? আমার নাম আনন্দ বিশ্বাস। দিদির নাম? জ্যোৎস্না বিশ্বাস। জ্যোৎস্না বিশ্বাস। গণেশ পাগলের তীর্থস্থানের বেশ কয়েকটি মন্দির আছে। চারপাশ দিয়ে 300 বিঘা জমির উপরে, 300-র অধিক হবে, কারণ পরবর্তীতে ওই ঘাট জমির পরে পরবর্তীতে স্থানীয়রাও এই তীর্থস্থানের উদ্দেশ্যে জমি দান করেছে। তবে যে কয়টা মন্দির আছে সবচেয়ে প্রধানতম মন্দির হয়েছে এইটা। আমরা সেই মন্দিরের আঙিনার ভিতরে আছি। এখানে 108টি বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে। চলেন আমরা সেই মূর্তিগুলো একবার দেখে আসি। মোটামুটি হিন্দুদের যত মহামানব মহাপুরুষ দেবদেবী আছে, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শিব সহ যে কয়জন দেবদেবী আছে সবার মূর্তি এই মন্দিরে আছে। এবং যে কয়জন মহামানব যারা বিভিন্ন সময়ে পৃথিবীতে বিচরণ করে তাদের লীলা দেখিয়েছেন, তাদের মোটামুটি সবার মন্দিরেই এখানে আছে। এটা হচ্ছে মা দুর্গার মূর্তি। মা দুর্গার এখানে পূজা করা হয় প্রতি বছর। এখানে হচ্ছে এটা মনে হচ্ছে গৌরনীতের মন্দির হবে সম্ভবত। এটা ভগবান শ্রীকৃষ্ণের, শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের সেই মূর্তি। বন্ধুরা, আমি যদিও স্থানীয় কারোর সাথে কথা বলতে পারি নাই, মনে হচ্ছে এই যে বট গাছ, বট বৃক্ষ, এটাই মনে হচ্ছে এই তীর্থস্থানে সবচেয়ে পুরনো বট গাছ। আমি খুব অবাক হয়েছি, এখানে যে কয়টা বট গাছ আছে সব কয়টা বট গাছই অনেক জায়গা নিয়ে ছায়া দেয় উপর দিকে। অর্থাৎ বট গাছের ডাল অর্থাৎ শাখা প্রশাখা উপর দিকে যতটা না বিস্তৃত হয়েছে তার থেকে চারিদিকে বিস্তৃত হয়েছে। সচরাচর আমরা বট গাছ দেখি তারা সাধারণত উপর থেকে চারিদিকে একটু ডালপালা শাখা প্রশাখা বিস্তার বেশি করে, কিন্তু আমার মনে হচ্ছে এখানের বটগাছগুলো একটু আপেক্ষিক নিচের দিকে এবং বেশি দূরে শাখা প্রশাখা দিয়ে ছেয়ে গেছে। মূলত তাদের উদ্দেশ্যই মনে হয় মানুষকে ছায়া দেওয়া। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।